আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের সীতাপুর ডিস্ট্রিক্টের বসন্তপুর নামের একটা ছোট্ট সুন্দর গ্রাম। এই ঘটনাটা আমাদেরকে দেখাবে যে একটা ছোট্ট পারিবারিক হিংসার ব্যাপার কিভাবে এত বড় একটা রূপ ধারণ করতে পারে। ঘটনাটা ঘটেছিল 2016 সালে। বসন্তপুরে একটা বেশ বড় সাইজের বাড়ি, সেখানে থাকতো দুই ভাইয়ের ফ্যামিলি। দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই ছিল, বড় ভাই আর তার স্ত্রী দুজনেই মারা গেছিল। তার বড় ছেলে পপ্পু, পপ্পুর স্ত্রী, আর পপ্পুর ছিল 3 বোন। তার মধ্যে যে বড়, তার বিয়ে হয়ে গেছিল। দ্বিতীয় তার নাম নীলম, তৃতীয় তার নাম রুবি। নীলমের বয়স 20 বছর 2016 সালে। এদিকে পাশেই থাকে তাদের কাকার ফ্যামিলি। কাকার ফ্যামিলিতে কাকা আছে, কাকিমা আছে, আর আছে তার 2 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে কামিনী, সে বিবাহিত, কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে। বড় ছেলে বীরেন্দ্র, তার স্ত্রী, তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আর সতীশ। সতীশের এই ঘটনাতে বিশেষ কোনো রোল নেই, যার জন্য তার ব্যাপারটা মনে না রাখলেও চলবে। যাই হোক, ঘটনার শুরুটা হচ্ছে যে নর্মালি যেমন একই বাড়িতে দুটো ফ্যামিলি থাকলে মাঝে মাঝেই তাদের মধ্যে, তারপরে আবার যদি 2 ভাই একই বাড়িতে থাকে, মৌখিক একটা ভাগাভাগি হয়ে বাড়িগুলো বা নিজেদের নিজেদের পোর্শন আলাদা হয়েছে, কিন্তু ছাদটা একই, উঠোনটা একই, দুজনের ফ্যামিলির সিঁড়ি ছাদে ওঠার যেটা, সেটাও একই। ঝামেলা তাদের মধ্যে লেগেই থাকে। কোনো না কোনো তুচ্ছ কারণে ঝামেলা হচ্ছে 2 ফ্যামিলির মহিলাদের মধ্যে। কখনো কখনো যখন ঝামেলাটা বড় আকার নিচ্ছে, তাহলে ছেলেরাও তাতে যোগদান করছে। কিন্তু বড় ভাইয়ের একটাই ছেলে পপ্পু, সে একদম শান্ত স্বভাবের ছেলে, নিজের ফ্যামিলি নিয়ে কোনো ঝামেলার মধ্যে থাকে না। কিন্তু তাদের বড় বোন, সে বিবাহিতা। কিন্তু পরের যে নীলম, নীলমকে পাড়ার সবাই খুব ভালোবাসে। আর নীলম খুব স্পষ্ট বক্তা, মানে সে কোনো ঝামেলাকে ভয় পায় না। সে কিন্তু কোনো অন্যায় স্বীকার করে নেবে না। তাকে কিছু বলা হলে সে পাল্টা জবাব দেবে, এইরকমই তার চরিত্র। পাশেই তার কাকাদের ফ্যামিলি। নীলমের কাকার মেয়ে কামিনীর যে বাড়িতে বিয়ে হয়েছিল, বেশ আর্থিক সচ্ছল একটা ফ্যামিলি। 2 ছেলে, সুভাষ আর মুলায়ম। সুভাষের সাথে কামিনীর বিয়ে হয়েছিল। সুভাষ আর মুলায়ম দুজনই ভালো বেসরকারি কোম্পানিতে চাকরি করত। কামিনীর সাথে কামিনীর দেওর, ছোট দেওর মুলায়ম মাঝে মাঝে কামিনীর বাড়িতে আসত। একই বাড়ি, একই ছাদ, 2 বাড়ির মধ্যে কোনো পার্টিশন নেই। তো পরস্পর পরস্পরের বাড়ির লোকজনের সাথে কথা থাক বা না থাক, চোখাচোখি দেখা দেখিটা সব সময় হতো। মুলায়ম যখন নিজের বৌদির সাথে এসেছিল, বৌদির যে পাশের বাড়ির জ্যাঠতো বোন নীলম, তাকে প্রথম দেখাতেই তার খুব পছন্দ হয়ে যায়। তার খুব ইচ্ছা যে নীলমের সাথে সে কথা বলবে। কিন্তু যেহেতু নীলমদের সাথে কামিনীদের সম্পর্ক খুব একটা ভালো নয়, নীলম কথা বলার কোনো চেষ্টা দেখায় না বা ইচ্ছাও দেখায় না। কিন্তু মুলায়ম তারপর থেকে বারবার নিজের বৌদির সাথে বৌদির বাপের বাড়িতে যাচ্ছিল। কখনো কখনো সে নিজের দাদাকে বলছিল যে আমি বৌদিকে নিয়ে আসছি, দিয়ে আসছি। ব্যাপারটাতে কিন্তু কামিনী কোনো সন্দেহ করেনি। সে ভাবছিল যে তার দেওর তাকে খুব ভালোবাসে, তাকে নিতে আসছে, দিতে আসছে, বা তার বাড়িতে আসতে তার ভালো লাগে তাই আসছে।
কিন্তু মুলায়ম আসছিল নিলামের জন্য। তার ইচ্ছা ছিল যে সে নিলামের সাথে বিয়ে করবে। বৌদির জ্যাঠতো বোন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো সে অনেক চেষ্টার পরে কিন্তু নিলামের সাথে কথা বলতে শুরু করে। নিলামেরও ব্যাপারটা বুঝতে দেরি লাগেনি যে মুলায়ম বারবার এ বাড়িতে আসছে তার জন্য। মেয়েদের এই ব্যাপারগুলো বুঝতে খুব বেশি সময় লাগে না। তো নিলামও কিন্তু খুশি হয়েছিল, নিলামেরও ভালো লেগেছিল মুলায়মকে। একটা মেয়ে যে ধরনের গুণ থাকলে একটা ছেলেকে পছন্দ করবে, সে সব কিছুই মুলায়মের মধ্যে ছিল। মুলায়ম দেখতে ভালো ছিল, মুলায়ম ভালো চাকরি করত, মুলায়মের বাড়ির অবস্থাও ভালো, যথেষ্ট ভদ্র একটা ছেলে। তো নিলামেরও তাকে পছন্দ হয়। তারপরে শুরু হয়ে যায় তাদের ফোনে কথা বলা। নিলামের মা বাবা ছিল না, আগেই বলেছি। সে দাদা বৌদির সাথে থাকতে হতো তাকে। তো তাকে সারাদিন কাজ করতে হতো। সে আর তার ছোট বোন রুবি দুজনে মিলে সারাদিন কাজ সামলাতো। কিন্তু রাত্রে হলে সে মুলায়মের সাথে ফোন কলে কথা বলতো। ফোন তার কাছে আছে সেটা কিন্তু বাড়ির কোনো লোকজন জানতো না। সেই ফোনটা যেটা তার কাছে ছিল সেটা মুলায়মের দেওয়া একটা ফোন ছিল, যেটা সে একমাত্র রাত্রেবেলায় বের করে কথা বলতো। সে ব্যাপারটা জানতো তার ছোট বোন রুবি। আর রুবির সামনে সে সবসময় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তাই জন্য রাত্রেবেলায় ঘুমাবার সময় রুবি নিজের রুমে ঘুমাতে চলে যেত, আর সে ঘুমাতে যেত ছাদে। গরমকাল হলে সে ছাদেই ঘুমাতো, যাতে কথা বলতে সুবিধা হয়। ছাদে কেউ যেতও না। সে নিশ্চিন্তে গভীর রাত পর্যন্ত নিজের বয়ফ্রেন্ড, খুড়তো বোনের যে দেওর মুলায়ম, তার সাথে কথাবার্তা বলতো। আর্লি মর্নিং এও অনেক সময় কথা বলতো। এইভাবে চলছিল। এদিকে কিন্তু ব্যাপারটা কামিনী জানতে পারে। কামিনীকে কামিনীর দেওর বলেছিল যে তোমার যে জ্যাঠতো বোন আছে নিলাম, তাকে আমার খুব পছন্দ, আমি তার সাথে বিয়ে করতে চাই। তো তুমি একটু এই কথাটা তাদের বাড়িতে বা এই প্রস্তাবটা তাদের বাড়িতে দিও, তারা রাজি কিনা। ব্যাপারটা শোনা মাত্রই কামিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। ভীষণ বিরক্ত হয় মনে মনে। ওপরে ওপরে কিন্তু সে খুশি হয়েছে এমনটাই দেখিয়েছিল, কিন্তু সে খুব বিরক্ত হয়েছিল। তার মনে হয়েছিল যে আমি একটা সচ্ছল ফ্যামিলিতে নিজের ভাগ্য গুণে এসে পৌঁছেছি। নিলাম তো আমার সমকক্ষ হতেই পারে না। নিলাম কেন আমার যা হয়ে এই আমার বাড়িতে আসবে? কামিনী নিজের হাজবেন্ড সুভাষকে এই ব্যাপারটা জানিয়েছিল। বলেছিল যে তোমার ভাই এই ধরনের কথা বলছে, তুমি ওকে বকাঝকা করে আটকাও। সুভাষ বলেছিল যে এতে আটকাবার তো কিছু নেই। দুজন প্রাপ্তবয়স্ক, দুজনের মধ্যে কথা হয়, তারা একে অপরকে পছন্দ করে, বিয়ে করতে চাইছে। আর নিলাম মেয়েটাকে আমিও দেখেছি, সে তো খারাপ নয়, খুব ভালো মেয়ে, পড়াশোনা করছে। তো আটকাবার কোনো দরকার নেই। যদি হয়, একই ফ্যামিলিতে যদি একই বাড়ির দুজন মেয়ে আসে, তাহলে আরো সুখের সংসার হবে। কোনো ব্যাপার নেই, আমি আটকাবো না, আমি কিচ্ছু বলবো না। তুমি যদি বিয়ের প্রস্তাব না দিতে পারো তাহলে তুমি আমাকে জানাও। আমি তোমার যে দাদা পপ্পু আছে, তোমার খুড়তো দাদা, তার সাথে বিয়ের কথা আমি বলবো। কামিনী দেখে যে এখানে বলে কোনো লাভ হবে না। কামিনী নিজের মাকে জানায় যে মা, তুমি কি জানো এই ধরনের ব্যাপার স্যাপার নিলাম ঘটিয়ে ফেলেছে। এবার কামিনীর মা রাম রানী দেবী ভীষণ রেগে যায়। আগে থেকেই তিনি কিন্তু নিলামকে পছন্দ করতেন না, কারণ নানা রকম ব্যাপারে নিলামের সাথে তার ঝামেলা লেগেই থাকতো। কখনো সিঁড়ি পরিষ্কার করা নিয়ে, কখনো ছাদ পরিষ্কার করা নিয়ে, কখনো উঠোন পরিষ্কার করা নিয়ে।
কখনো কাপড় শুকাতে দেওয়া নিয়ে এই ঝামেলাগুলো তো ছিলই। এবার তার জায়ের মেয়ে নিলাম, তার মেয়ের যা হয়ে যদি মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়, তাহলে মেয়ের জীবনটাও কিন্তু দুঃখে ভরিয়ে দেবে। তাহলে এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। সে নিলামকে ডাকে, কথা বলে, আদর করে মা বলে বোঝায় যে এই ধরনের কোনো কাজ করো না, ভালো হবে না। ওই ছেলেটা যার সাথে তুমি বিয়ে করতে চাইছো সে একদম ভালো ছেলে নয়, সে বিভিন্ন মেয়েদের সাথে বারবার বন্ধুত্ব করে, তো তুমি তার কথা ভুলে যাও, তাকে বাদ দাও। নিলাম পরিষ্কার জানিয়ে দিয়েছিল এই ধরনের কিচ্ছু হবে না। আর তার বিয়ে করার জন্য তার কাকিমার মতামতের কোনো দরকার নেই, কারণ কাকিমা তার মা নয়। এ কথা বলে নিলাম পরিষ্কার নিজের মতামত জানিয়ে চলে আসে। আবার কামিনী নিজের মাকে আর নিজের বড় দাদা বীরেন্দ্রকে ফোন করে। বীরেন্দ্রকে আর মাকে সে জানায় তারা যদি বিয়ে আটকাতে না পারে তাহলে সে কিন্তু নিজেকে শেষ করে ফেলবে। এবার মা আর দাদা দুজনেই মনে মনে ভাবে যে না, এইভাবে চুপ করে বসে থাকলে হবে না, কোনো না কোনো স্টেপ নিতে হবে। বীরেন্দ্র যায় পপ্পুর কাছে, মানে নিলামের দাদা বা নিজের জ্যাঠতো দাদার কাছে, গিয়ে বলে যে তোমার বোন এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যার সাথে সে বিয়ে করতে চাইছে সে মুলায়েম ভালো ছেলে নয়। আমি আমার বোন কেউ চাই না যে তোমার বোনের সাথে আমার বোনের দেওরের বিয়ে হোক। পপ্পুও পরিষ্কার জানিয়ে দেয় যে না, মুলায়েম খুব ভালো ছেলে, আমি দেখেছি, ভালো কাজও করে। আমার উপরে দায়িত্ব আমার বাবা মারা যাওয়ার পরে যে বোনেদের বিয়ে দিতে হবে, তো সেই দায়িত্ব যদি আমার বোন নিজে কাউকে পছন্দ করে আমার সুবিধা করে দেয় আমি কিন্তু আটকাবো না। এবার বীরেন্দ্র আর তার মা রামরানী দুজনে অন্য কোনো রাস্তা খুঁজতে শুরু করে। বীরেন্দ্র নিজের এক বন্ধু ডব্লিউর সাথে আলোচনা করে। ঘটনার দিন 2016 জুন মাসের এক গভীর রাত্রেবেলায় বীরেন্দ্র, সুভাষ আর রামরানী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। তারা কিন্তু জানতো যে গরমকাল, রাত্রেবেলায় নিলাম একাই ছাদে এসে ঘুমায়। তারা ছাদে উঠে নিলামের শ্বাস রোধ করে তারপরে ধারালো অস্ত্র দিয়ে তাকে বারবার আঘাত করে চুপচাপ নিচে নেমে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার ফোনটা। বাড়ির সবাই জানতো যে একদম সকাল সকাল উঠে নিলাম কাজ করতে শুরু করে। সেদিন 6:30 বেজে গেলেও সে ঘুম থেকে উঠে নিচে নেমে আসেনি। তখন কিন্তু রোদ উঠে গেছিল। এমন কেন? রুবি ছোট বোন দিদি দিদি বলে বার কয়েক নিচে থেকেই ডাকে। যখন দিদি উঠে আসে না, সে ছুটে ছাদে দেখতে যায়। সে গিয়ে দেখেছিল রক্তাক্ত অবস্থায় তার দিদি পড়ে রয়েছে। তারপরে পুলিশ টিমকে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় ছোট বোন রুবি কিন্তু পুলিশকে বলেছিল আমার দিদির কাছে একটা মোবাইল ফোন আছে, যে ফোনটা আমার দিদি রাত্রেবেলায় বের করতো আর আমার দিদির এক বন্ধু মুলায়েম তার সাথে কথা বলতো। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ সে মোবাইল ফোনটা খুঁজে পায়নি। পুলিশ নিজের মতো করে তদন্ত শুরু করেছিল। দু একদিন পরে নিলামের বড় দিদি নীরজ সে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে জানিয়েছিল যে তার মনে হচ্ছে এই ঘটনা তার কাকিমা রামরানী দেবী আর তার ছেলে বীরেন্দ্র ঘটিয়েছে, কারণ তারা একদম নিলামকে পছন্দ করতো না। নিলাম কদিন আগে তাকে বলেছিল যে রামরানী আর তার বড় ছেলে নানা রকম ভাবে
সে যাতে মুলায়মের সাথে বিয়ে না করে এই ব্যাপারটা বোঝাচ্ছিল। একদিন তো যখন সে না করেছিল যে না সে বিয়ে করবেই, তারপরে অকারণ তুচ্ছ একটা ব্যাপারে সে নীলামকে মারধর করেছিল। নীলাম কিন্তু বলেছিল যে এর পরে যদি এই ধরনের কোনো ঘটনা সে ঘটায় তাহলে সে পুলিশ স্টেশনে গিয়ে নিজের কাকিমার নামে একটা এফআইআর করে আসবে। কাকিমা কিন্তু তারপর থেকে আর মারেনি, তবে তার মনের মধ্যে যে রাগ ছিল সব সময় সেটা তার চলাফেরাতে তার আচরণে বোঝা যাচ্ছিল। একই সিঁড়ি, একই বাড়ি, বাইরের থেকে কেউ আসেনি, সেই জন্য নীলামের দিদির মনে হয়েছিল যে এই ব্যাপারটার সাথে নিশ্চয় তার কাকিমা জড়িয়ে থাকতে পারে। তাছাড়া তাদের আর কোনো শত্রু নেই সারা গ্রামে। কাকিমাকে পুলিশ অ্যারেস্ট করে, তারপরে যখন জিজ্ঞাসাবাদ হয় ধীরে ধীরে বীরেন্দ্রের নাম সামনে আসে। তারা সবটা বলে দিয়েছিল। বর্তমানে মা, ছেলে আর ছেলের বন্ধু বাবলু সবাই তারা জেলেই আছে। মুলায়ম সারা জীবনের জন্য নীলামকে হারিয়ে ফেলেছে, আর নীলাম মাত্র 20 বছর বয়সে ছোট্ট একটা পারিবারিক হিংসার কারণে নিজের জীবন হারিয়েছে। ঘটনাটা শুনে কি মনে হলো, কি বক্তব্য আপনাদের, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে।